আবিদ, তুই কি হয়েছে তোর? কোথায় ছিলি? তোর এ অবস্থা কেন? আমি আটকা পড়েছিলাম একটা পোড়া বাড়িতে, শুধু আগুন আর ধোয়া। পোড়া বাড়ি? কিসের পোড়া বাড়ি? তুই ঠিক আছিস তো? আমি কোনো মতে পালিয়ে এসেছি। চল চল এখান থেকে, আমার বাড়িতে চল। আমি তোকে সব বলছি। ওটা মানুষ ছিল না। ঠিক আছে চল, কিন্তু তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই যেন অন্য জগৎ থেকে ফিরে এসেছিস। আপনি এই অবেলায় এসেছেন? আসলে আমি আপনার জন্য আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি জানি আপনি অনেক ক্লান্ত, কিন্তু বাড়িটার ব্যাপারটাও খুবই জরুরি। আমি কি একটু ভেতরে আসতে পারি? আপনার নামটা যেন কি? আর আপনি কেন মনে করছেন আমি আপনার সমস্যাটা সমাধান করতে পারবো? আমি জানি আপনি পারবেন। আমি আপনার অনেক নাম শুনেছি, তাই আপনার উপরই ভরসা করে কাজটা আপনাকেই দিতে চাই। আপনার বাবা এলেন না? তিনি নিজে না এসে আপনাকে পাঠালেন? তিনি খুব অসুস্থ, তার ওপর হাঁটুর ব্যথাটাও বেড়েছে। তার চিকিৎসার জন্যই অনেক টাকা দরকার, তাই বাবা চাচ্ছিলেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা বিক্রি করতে। বাড়িটার বর্ণনা দিলে আমার বুঝতে সুবিধা হবে। আমি বুঝতে পারবো বাড়িটা কেমন দাম পাওয়া যাবে। আমি ঠিক বর্ণনা দিতে পারবো না, আপনি একদিন আসুন না, আপনি গেলে নিজেই সব দেখতে পাবেন। এত বড় বাড়ি আর এত কম তথ্য? যাই হোক, কাল সকালে আমি আপনার কথা মতো বাড়িটা দেখতে যাব। ঠিক আছে, ধন্যবাদ। আমি তবে এখন উঠি, কাল আমি সেখানেই অপেক্ষা করব। রাতে আবিদ যখন তার কিছু দরকারি কাজ করছিলেন, তখনই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এই গ্রামের ইলেকট্রিসিটির সমস্যাটা আজও গেল না। কিছুক্ষণের মধ্যেই আবার বিদ্যুৎ চলে আসে। যখন আবার কাজ করার চেষ্টা করল, সাথে সাথে আবার বিদ্যুৎ চলে গেল। ঘরের ভেতর এক থমথমে নীরবতা। আলোগুলো জ্বলছে আর নিভছে। আবিদের মনে একটা চিন্তা নাড়া দিচ্ছে। এটা কি বিদ্যুতের সমস্যা নাকি অন্য কিছু? পরদিন সকালে আবিদ সেই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। বাড়িটি পুরাতন, ভাঙা এবং আগুনের চিহ্ন বহন করছে। চারদিকে পোড়া কাঠের গন্ধ আর নিস্তব্ধতা। আবিদ বুক ভরা সাহস নিয়ে ধীরে ধীরে মূল দরজাটার দিকে এগিয়ে গেল। পোড়া বাড়িটার প্রতিটা ইটের ফাটল যেন পুরনো ভয় আর যন্ত্রণার গল্প বলছে। আবিদ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। ভেতরে ধ্বংসাবশেষ আর ঘন অন্ধকারের রাজত্ব। সে নিজেকে জোর করে স্বাভাবিক রাখার চেষ্টা করল। কেউ আছেন? কেউ আছেন ভিতরে? আপনি এসে পড়েছেন তাহলে? আয়না যেখানে স্থিরভাবে দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো ভয় বা উদ্বেগ নেই। আপনি এভাবে হঠাৎ? আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি আজ আসবেন সেটাই বাবাকে বলছিলাম, এই আর কি। আপনার ডাক শুনে তাড়াতাড়ি ছুটে এলাম কি না, তাই ভয় পেয়ে গেলেন। চলুন আসল কথা বলি। আপনি কাল রাতে বাড়িটা বিক্রি করতে চেয়েছিলেন। আমি কয়েকজনের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলেছি।
কিন্তু বাড়িটা যে পোড়া সেটা তো একবারও বললেন না। কারণ এটা অভিশাপ। এই পোড়াবাড়ি আমার দাদা সাধন সওদাগরের উত্তরাধিকার। জমিদারি বিলুপ্ত হবার পর এই সম্পত্তি আমাদের কাছেই আছে, কিন্তু এর ভেতরে এমন কিছু আছে যা কাউকে এখানে শান্তিতে থাকতে দেয় না। আমরা দ্রুত এটা থেকে মুক্তি পেতে চাই। আপনার দাদা সাধন সওদাগর জমিদার? ওয়াও, তাহলে তো বেশ ভালো দাম পাওয়া যাবে। আর কি যেন বলছিলেন, অভিশাপ? ও কিছু না, এত পুরাতন বাড়ি, এটা তো অভিশাপই। আপনি তো অনেক মানুষের সমস্যা সমাধান করেন। আপনার নিশ্চয়ই অনেক ধনী মানুষের সাথে যোগাযোগ আছে, তারা ঐতিহাসিক জিনিস কিনতে ভালোবাসে। আর এটা তো একটা জমিদার বাড়ি, তাই না? আমি চাই আপনি ক্রেতা খুঁজে দিন। যদি ক্রেতা পাই তবে আমি বিষয়টা আপনাকে অবশ্যই জানাবো। ঠিক আছে, আগে আমাকে বাড়ির ভেতরটা একটু ঘুরিয়ে দেখান। আর হ্যাঁ, আমার কিছু দরকারি কাগজপত্র লাগবে। নিশ্চয়ই। আয়না দ্রুত আবিদের হাতে কিছু পুরনো হলদে হয়ে যাওয়া দলিল তুলে দিল। দলিলগুলো হাতে নিয়ে আবিদ দ্রুত বাড়িটা থেকে বের হয়ে আসলো। পোড়াবাড়ির তীব্র দুর্গন্ধ থেকে মুক্তি পেতে আবিদ দ্রুত হেঁটে চায়ের দোকানটার দিকে চলে গেল। আচ্ছা কাকা, এই এলাকার পুরনো জমিদার সাধন সওদাগর কবে গত হয়েছেন বলতে পারেন? সাধন সওদাগর? সে যে মারা গেছে তা বলা যায় না বাবা। তাকে মনে হয় মেরে ফেলা হয়েছিল প্রায় বছর 10 আগে। কি বলছেন কি? আর কি যেন বলছিলেন সাধন সওদাগর? জমিদারের নাম তো ছিল কালীশঙ্কর রায়। তিনি ছিলেন এই এলাকার শেষ জমিদার। সাধন তো ছিল তার একমাত্র বিশ্বস্ত কর্মচারী। তার পা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আয়না তাকে জমিদারের মেয়ে বলে মিথ্যে বলেছে? ধন্যবাদ কাকা, চা লাগবে না। সে তার হাতে থাকা দলিলগুলো খুলে সেখানে দেখতে পেল সাধন সওদাগর। তার আর বুঝতে বাকি রইল না সবগুলো জাল, আর তাকে মিথ্যা বলা হয়েছে। প্রতারণার আগুনে আবিদের চোখ তীব্র হল। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে দলিলের বোঝাটা ছুঁড়ে ফেলে দিল। আবার সেই পোড়াবাড়ির ভাঙা দরজার দিকে ছুটে গেল। আয়না, আয়না, কোথায় আপনি? একটু দূরে ভাঙা সিঁড়ির কাছে একটি ভয়ঙ্কর দৃশ্য। আবিদ দেখতে পেল একটি সম্পূর্ণ পড়ে যাওয়া লোক, যার শরীর কালো বিকৃত। সে আয়নার গলা চেপে ধরে আছে। আয়নার মুখ নীল হয়ে আছে। সে বাঁচার জন্য হাসপাস করছে। কি করছেন কি? ছাড়ুন ওকে, ও তো মরে যাবে। কিন্তু পড়ে যাওয়া লোকটিকে পাহাড়ের মতো স্থির মনে হলো। কোনো মানুষের ধাক্কা তার গায়ে যেন লাগছে না। উল্টো লোকটির এক ঝটকায় আবিদ দূরে ছিটকে পড়ল। তোদের এত বড় সাহস! আমাকে মেরে ফেলার পরেও তোদের শান্তি হল না। আমার শেষ চিহ্নটুকু তোরা শেষ করতে চাস? এই বাড়িতে যারাই হাত বাড়াবে তাদের সবাইকে আমি শেষ করে দেব। এটা আমার বাড়ি। তোদের আমি এই বাড়িটা লিখে দেব না বলেই একটা ঘরে বন্দি করে রেখে আমায় আগুন লাগিয়ে দিয়েছিলিস। একটা কাগজে শুধু নাম লেখা থাকলেই জমির মালিক হওয়া যায় না। আমার শেষ কথা শোন, তোর বাপকে আমি ছাড়িনি, এইবার তোর পালা। আবিদ মেঝেতে পড়ে থেকেও ভয়ঙ্কর এই সত্যটি শুনল।
সাধন সৌদাগর জমিদার নয়, সে জমিদারের কর্মচারী ছিল এবং আয়নার পরিবারই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী। পড়ে যাওয়া লোকটি আবার আয়নার দিকে তাকালো। তার হাতে থাকা কালো ধোঁয়া ধীরে ধীরে আগুন আর লাভায় রূপ নিচ্ছে। আয়না ভয়ঙ্কর চিৎকার করে উঠল।